দর্শক, যাচ্ছি পুরো খবরে। ঘূর্ণিঝড় রিমাল প্রসঙ্গ শুরুতেই থাকছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি এবং বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ গেছে অন্তত 6 জনের। ঝড়ের তাণ্ডবে উপকূলীয় এলাকায় হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এমন পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। দক্ষিণবঙ্গে জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আর উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মালদহ, আলিপুরদুয়ার সহ বেশ কিছু জেলাতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। 29 মে থেকে 1 জুন পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ 5 জেলাতে দেয়া হয়েছে বৃষ্টির পূর্বাভাস। আর 2 জুনের আগে আবহাওয়া স্বাভাবিক হবে না, এমনটি জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোয় প্রাণ গেছে 20 জনের। বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো এলাকা, ভূমি ধসে রাস্তাঘাট বিধ্বস্ত হওয়ায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত টেক্সাস এবং আরাকানসাস অঙ্গরাজ্য। বাতাসের দাপটে ভেঙে পড়েছে ঘরবাড়ি, অবকাঠামো। পথে ঘাটে পড়ে আছে বৈদ্যুতিক খুঁটি ও গাছের ডাল। আটলান্টিক থেকে ছুটে আসা টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রের কয়েক রাজ্যের চিত্র এটি। দেশটির মধ্যাঞ্চলে রোববার আঘাত হানে শক্তিশালী টর্নেডো। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় কয়েক অঞ্চল। ঝড়টি শক্তিশালী ছিল এবং ডেকে এনেছে বড় মাপের বিপর্যয়। আমাদের মূল লক্ষ্য ঝড় কবলিত অঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি দেখেছে টেক্সাস ও আরকানসাস অঙ্গরাজ্য। অঞ্চলগুলোতে বিদ্যুৎহীন দিন কাটাচ্ছেন অন্তত 5 লাখ মানুষ। সরিয়ে নেওয়া হয়েছে 1.5 লাখ স্থানীয়কে। গাড়ি উল্টে এবং গাছের ডাল ভেঙে একাধিক সড়কে বন্ধ যান চলাচল। ভূমিধসে রাস্তাঘাট বিধ্বস্ত হওয়ায় বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা। একই পরিণতি মিজৌরি, টেনেসি ও কেন্টাকিরও। এ পর্যন্ত গোটা দেশ থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 4,70,000 স্থানীয়দের। বজ্রপাত এবং ভারী বৃষ্টি চলমান থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা কর্তৃপক্ষের। প্রতি বছর 1200-র বেশি হারিকেন আঘাত হানে যুক্তরাষ্ট্র ও কানাডায়। মার্কিন আবহাওয়া বিভাগ জানায় চলতি বছর রেকর্ড পরিমাণ সামুদ্রিক ঝড় দেখতে যাচ্ছে অঞ্চল দুটি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির হাতিয়ার যেন ধর্মীয় বিভাজন। নির্বাচনী প্রচারে যে সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে একের পর এক বিদ্বেষমূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্লেষকরা বলছেন, মূলত হিন্দুত্ববাদের ঝান্ডা উড়িয়ে ভোট হাতিয়ে নিতেই এই পথ অবলম্বন করছেন তিনি। ভারতে চলছে লোকসভা নির্বাচন। মসনদের চাবিকাঠি হিসেবে চাকুরি এবং মুদ্রাস্ফীতি ইস্যুকেই যখন প্রাধান্য দিচ্ছেন তরুণ ভোটাররা, তখন সরকারের অবলম্বন সেই সেকেলে ধর্মীয় বিভাজন। বিজেপি সরকারের মুসলিম বিদ্বেষ নিয়ে বিরোধীদের রয়েছে একাধিক অভিযোগ। এর পালে হাওয়া লাগে যখন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দেয় ইসি, সতর্ক করে ঘৃণাবাচক বক্তব্য এড়িয়ে যেতে। সত্যিই কি তবে ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য দেন মোদী? বিষয়টি খতিয়ে দেখেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। নির্বাচন শুরুর পর থেকে মোদীর প্রতিটি বক্তব্য পর্যবেক্ষণ করেছে তারা। খুঁজে পেয়েছে মুসলমানদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর একাধিক অমূলক অভিযোগ। এপ্রিলের 21 তারিখে রাজস্থানে এক বক্তৃতায় নরেন্দ্র মোদী বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে যাদের সন্তান বেশি তারাই হবে সম্পদশালী। তাঁর এই উক্তির পেছনে রয়েছে দীর্ঘদিন থেকে চলে আসা এক ষড়যন্ত্র তত্ত্বের ইঙ্গিত, যাতে বলা হয় মুসলিমদের গর্ভপাতের অনুমতি না থাকায় দিনে দিনে বাড়ছে তাদের সংখ্যা। এ বিষয়ে সম্প্রতি একটি প্রতিবেদনও প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা কমিটি। এতে দাবি করা হয় অদূর ভবিষ্যতে ভারতের সংখ্যাগুরু হবে মুসলমানরা। তবে এ তথ্য পুরোপুরি সত্য নয়। ভারতে মুসলমানদের জন্মহার হিন্দুদের চেয়ে বেশি হলেও দুই গোষ্ঠীর মধ্যকার ব্যবধান কমছে দ্রুত। 1992 সাল থেকে 2015 পর্যন্ত হিন্দুদের চেয়ে বেশি 2.5% গর্ভপাত দেখেছে মুসলিম নারীরা। এই ঘটনার 2 দিন পর আরেকটি জনসভায় প্রায় একই বক্তব্য করেন মোদী। তিনি বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে হিন্দুদের সম্পদ ছিনিয়ে বিলিয়ে দেবে তাদের ভোট ব্যাংক মুসলমানদের মাঝে।
এতে দিনে দিনে আরও ক্ষমতাবান হবে সম্প্রদায়টি। তবে এ দাবিরও সত্যতা নেই, বরং ভারতের অন্যতম সুবিধা বঞ্চিত গোষ্ঠী মুসলমান। কেন্দ্রীয় তথ্য অনুযায়ী সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া মাত্র 4% শিক্ষার্থী মুসলমান। পিরিয়ডিক লেবার ফোর্সের তথ্যমতে দেশটির সবচেয়ে দরিদ্র গোষ্ঠী মুসলিম। মে মাসের 12 তারিখে আরও একটি বিতর্কিত দাবি করেন মোদি। তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের সব চাকরি ছিনিয়ে নিচ্ছে মুসলমানরা। তবে এ দাবিও প্রশ্নবিদ্ধ। পিউ রিসার্চ সেন্টারের তথ্যমতে ধর্মের কারণে নয়, বরং অবস্থানগত প্রতিকূলতার কারণে তৈরি হয় পিছিয়ে পড়াদের তালিকা, যে তালিকায় 43% মানুষই মুসলমান। মে মাসে কর্ণাটকে এক জনসভায় মোদি বলেন, লাভ জিহাদের পরিমাণ দিনে দিনে বাড়ছে ভারতে। হিন্দু নারীদের প্রেমের জালে ফাঁসিয়ে ধর্মান্তরের চেষ্টাকে বোঝানো হয় এই লাভ জিহাদ শব্দটির মাধ্যমে। কেরালা স্টোরি নামে একটি সিনেমার মাধ্যমে এই ব্যাপারটিকে আরও হাওয়া দেওয়ার চেষ্টা করে গেরুয়া শিবির। তবে লাভ জিহাদকে অমূলক ধারণা হিসেবে রায় দিয়েছে ভারতের আদালত। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। দর্শক, আপনারা দেখছেন ওয়ার্ল্ড নিউজ টুডে। নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। ওয়ার্ল্ড নিউজ টুডে, সঙ্গে আছি তানফির আহমেদ। গাজার দক্ষিণে রাফাতে অব্যাহত ইসরায়েলি আগ্রাসন। বোমা হামলার পর একটি আশ্রয় শিবিরের তাঁবুতে লাগা আগুনে জীবন্ত পুড়ে মারা গেছেন নারী শিশু সহ অন্তত 40 জন। তেল আবিবের দাবি, নিহতদের মধ্যে 2 হামাসের সিনিয়র কমান্ডার রয়েছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের নিষেধ অমান্য করেই গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাতে হামলার তীব্রতা বাড়াচ্ছে ইসরায়েল। জায়নবাদীদের আগ্রাসন থেকে বাদ যাচ্ছে না বাস্তুচ্যুতদের আশ্রয় শিবিরও। রোববার রাতে রাফার তাল আস সুলতানের একটি আশ্রয় ক্যাম্পে অন্তত 8টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি সেনারা। মুহূর্তেই আগুন ধরে যায় সেখানে। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে বার্তা সংস্থা ওয়াফা জানায়, অগ্নিদগ্ধ হয়ে প্রাণ যায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনির। নিহত হন হামাসের 2 সিনিয়র কর্মকর্তাও। ইসরায়েলের দাবি, তেল আবিবে হামাসের রকেট হামলার জবাবে এ হামলা চালিয়েছে তারা। আমরা দরজার কাছেই বসেছিলাম। হঠাৎ ক্ষেপণাস্ত্র শব্দে আমরা আটকে উঠি। মুহূর্তেই পুরো এলাকায় ধোঁয়ায় ছেয়ে যায়। এরপর এদিকে ওদিকে শুধু মরদেহ পড়ে থাকতে দেখি। রাফায় হত্যাযজ্ঞে তীব্র সমালোচনা করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। একে বর্বর, অমানবিক বলেছে অ্যাকশনএইড। হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানান ফিলিস্তিনে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ। ইসরায়েলের কঠোর সমালোচনা করে স্পেন, নরওয়ে সহ ইউরোপের বেশ কিছু দেশ। শুধু রাফাতেই নয়, গেল 24 ঘন্টায় গোটা গাজা উপত্যকা জুড়ে লাগাতার হামলা চালিয়েছে ইসরায়েল সেনারা। জাবালিয়া, নুসেইরাত সহ বেশ কিছু আশ্রয় কেন্দ্রে বিমান হামলায় শতাধিক ফিলিস্তিনির প্রাণ যায়। পশ্চিম তীরেও চলে ধরপাকড় আর অভিযান, যাতে ব্যবহার করা হচ্ছে সাউন্ড বোমা, টিয়ার গ্যাস ও লাইভ বুলেটের মতো অস্ত্র। মিলা খন্দকার, চ্যানেল 24। পাপুয়া নিউগিনিতে মর্মান্তিক ভূমিধসে মাটির নিচে চাপা পড়ে 2000-এরও বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। সোমবার জাতিসংঘকে এমনটাই জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ কেন্দ্র। দেশটির এঙ্গা প্রদেশের ইয়ামবলিতে গেল শুক্রবার গভীর রাতে ভূমিধসের ঘটনা ঘটে। এতে প্রায় নিশ্চিহ্ন হয়ে যায় এলাকাটি। ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে 6টিরও বেশি গ্রাম। এসব গ্রামে ছিল প্রায় 4000 মানুষের বসবাস। ভূমিধসে বাস্তুচ্যুত 1000-এরও বেশি মানুষ। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কাউকালামে। রাস্তাঘাট ভেঙে যাওয়ায় এই সকল এলাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম। দেখছেন ওয়ার্ল্ড নিউজ টুডে। নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরও একবার, আপনারা দেখছেন ওয়ার্ল্ড নিউজ টুডে। অত্যাধিক মুনাফা এবং বাজার সম্প্রসারণের জন্য দেশে দেশে অফলাইন স্টোর স্থাপন করছে খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলো। এরই ধারাবাহিকতায় বিশ্বের 68টি দেশে প্রায় 4500 স্টোর চালু করছে সুইডেনের প্রতিষ্ঠান H&M। নিজ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সেবা সরবরাহ করছে বিশ্বের শীর্ষস্থানীয় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। মূলত এসব কোম্পানিগুলো নিজেদের শিল্পের বিকাশের জন্য অফলাইনের পাশাপাশি অনলাইনে বিক্রয় কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
সুইডেনের জনপ্রিয় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ফাস্ট ফ্যাশন জায়ান্ট H&M গেল বছর পর্যন্ত বিশ্বের ৬৮টি দেশে প্রায় ৪,৫০০ স্টোর চালু করেছে তারা। সর্বাধিক দেশে নিজেদের বাণিজ্যের প্রসার করে রয়েছে প্রথম স্থানে। ২০২৩ সালে সুইডিশ এই কোম্পানি প্রায় $২৬ বিলিয়ন আয় করেছে। মূলত স্টোর অবস্থানের সংখ্যার হিসেবে যাদের সবচেয়ে বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি ও যুক্তরাজ্য। বাজার সম্প্রসারণের জন্য আরও ১০০টি নতুন স্টোর খোলার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। তালিকায় আরও আছে নেদারল্যান্ডসের কোম্পানি আইকিয়া। বিশ্বের ৫১টি দেশ মিলিয়ে যাদের স্টোর আছে ৪৭৭টি। খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে আমেরিকার অন্যতম জনপ্রিয় কোম্পানি অ্যাপল। বিশ্বের ২৫টি দেশে তাদের বাজার প্রসার করে ব্যবসা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ৪টি ভিন্ন প্রক্রিয়ায় অ্যাপল তার খুচরা বিক্রয়ের দোকান পরিচালনা করে থাকে, যার মধ্যে রয়েছে রেগুলার শপ, অ্যাপল স্টোর প্লাস, ফ্ল্যাগশিপ ও ফ্ল্যাগশিপ প্লাস। ফ্ল্যাগশিপ প্লাস স্টোর থেকে সাধারণত $১০০ মিলিয়ন বেশি আয় করে থাকে অ্যাপল। ২০২৭ সালের মধ্যে বিশ্বব্যাপী ৫৩টি স্টোর স্থাপনের পরিকল্পনা রয়েছে অ্যাপলের, যার অধিকাংশই হবে যুক্তরাষ্ট্র ও চীনে। তবে খুচরা বিক্রয়কারী প্রতিষ্ঠানের মধ্যে রাজস্ব অর্জনে এগিয়ে আছে ওয়ালমার্ট, অ্যামাজন, শোয়ার্জ গ্রুপ ও আলডি। শত বিলিয়ন ও তার বেশি রাজস্ব নিয়ে যারা প্রতিনিয়তই তাদের ব্যবসা সম্প্রসারণ করে যাচ্ছে। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। ফ্রান্সের রাজধানী প্যারিসের চ্যাম্পস এলিসিসে অ্যাভিনিউ, সেখানে লি গ্র্যান্ড পিকনিক শিরোনামে বসে অদ্ভুত এক আয়োজন। খোলা রাস্তায় একসাথে হাজার হাজার মানুষের জমায়েতে হয়েছে বনভোজন। ২১৬ মিটার দীর্ঘ টেবিলে বসে নানান পদের খাবার উপভোগ করেন অতিথিরা। প্রকৃতির সান্নিধ্যে নিরিবিলি কোনো স্থানে পিকনিক বা বনভোজনের দৃশ্য নতুন নয়, কিন্তু খোলা রাস্তায় একসাথে হাজার হাজার মানুষের জমায়েতে পিকনিক খুব কমই দেখা যায়, তাও আবার বিশ্বের দীর্ঘতম টেবিল ক্লথে বসে, যার দৈর্ঘ্য ২১৬ মিটার। এমনই এক ব্যতিক্রমী পিকনিকের আয়োজন করা হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসের চ্যাম্পস এলিসিসে অ্যাভিনিউতে, যেখানে লি গ্র্যান্ড পিকনিক শিরোনামে বসে অদ্ভুত এক আয়োজন। এতে বিনামূল্যে খাওয়া দাওয়ার আয়োজন করেন স্থানীয় ৮টি রেস্তোরাঁ। উদ্দেশ্য বিশ্বের সুন্দরতম রাস্তা হিসাবে বিখ্যাত বুলেভার্ডকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলা। চ্যাম্পস এলিসিস পর্যটকদের কাছে কেনাকাটা ছাড়াও ব্যয়বহুল বুটিক এবং রেস্তোরাঁর জন্য বিখ্যাত। আমাদের লক্ষ্য হলো প্যারিসবাসীকে আবারও চ্যাম্পস এলিসিসে ফিরিয়ে আনা এবং তাদের আহ্বান করা এটি শুধু বিদেশি পর্যটকদের জন্যই নয়, প্যারিসের স্থানীয় বাসিন্দাদের ঘুরে বেড়ানোর জন্যও। বিনামূল্যে এই চড়ুই ভাতিতে অংশ নিতে আবেদন পড়ে ২,৭৩,০০০-এর বেশি, যার মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত ৪,৪০০ জন পেয়েছিল এই বিশ্ব রেকর্ডে অংশ নেওয়ার সুযোগ। ইভেন্টে অংশগ্রহণকারীদের জন্য চিকেন স্যান্ডউইচ, স্ট্রবেরি, কুকিজ ও লেমনের চার্টের মতো সুস্বাদু খাবারে সজ্জিত ঝুড়ি সরবরাহ করা হয়েছিল আয়োজকদের পক্ষ থেকে। এমন আয়োজন আমাদের প্রত্যাশাও ছিল না, এবং চ্যাম্পস এলিসিসে একটি বড় পিকনিক হচ্ছে, এটি সত্যি একটি চমৎকার বিষয় এবং আমরা এখানে আসতে পেরে আনন্দিত। একসময় প্যারিসের বাসিন্দাদের কাছে ভ্রমণের জনপ্রিয় জায়গা ছিল প্যারিসের চ্যাম্পস এলিসিস। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে দোকানপাট, বিলাসবহুল বুটিক্স এবং সিনেমা হলের ভিড়ে অঞ্চলটিতে ছিল শুধু ধনীদের আনাগোনা। কিন্তু লি গ্র্যান্ড পিকনিক আয়োজনের মাধ্যমে সর্বস্তরের মানুষের জমায়েত হচ্ছে সেখানে। মোর্শেদ শোভন, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডেতে। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24 পর্দাতে। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। ধন্যবাদ সকলকে।